আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১৯৪৭ সনে যখন ব্রিটিশরা ভারত ছেড়ে যায়, তখন ভারত উপমহাদেশে ৩ ধরনের আসলে রাজ্য ছিল। এর মধ্যে বেশিরভাগ রাজ্য ছিল যেগুলো ব্রিটিশ শাসিত ছিল। অর্থাৎ গুরুত্বপূর্ণ সবগুলো রাজ্যই মূলত ব্রিটিশ শাসিত ছিল। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ জায়গা ফরাসি কিংবা পর্তুগিজ শাসিত ছিল। আর কিছু জায়গা ছিল যেগুলো ছিল কিছু রাজ্য ছিল যেগুলো ছিল স্বাধীন রাজা বা স্বাধীন শাসক কর্তৃক শাসিত। তার মধ্যে আমাদের পরিচিত একটি হচ্ছে কাশ্মীর, এবং এছাড়াও রয়েছে হায়দ্রাবাদ, ত্রিপুরা, ভাওয়ালপুর। আজকে আমরা যে স্বাধীন রাজ্য নিয়ে আলোচনা করতে যাব সেটি হচ্ছে হায়দ্রাবাদ। যখন ১৯৪৭ সালে ব্রিটিশরা ভারত ছেড়ে যায়, তখন এই স্বাধীন রাজ্যগুলোকে ব্রিটিশরা ৩টা অপশন দিয়েছিল, ৩টা সুযোগ দিয়েছিল। ৩টা সুযোগের মধ্যে একটা হচ্ছে আপনারা চাইলে ভারতে জয়েন করতে পারেন, ভারতের অন্তর্ভুক্ত হতে পারেন, আপনারা চাইলে পাকিস্তানে অন্তর্ভুক্ত হতে পারেন, অথবা আপনারা চাইলে সম্পূর্ণ স্বাধীন থাকতে পারেন। কারণ ব্রিটিশ সাম্রাজ্য যখন ছিল ভারত উপমহাদেশে, অর্থাৎ যখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল, তখন কিন্তু এই যে স্বাধীন রাজ্যগুলো ছিল তারা কিন্তু কার্যত স্বাধীনই ছিল। তাদের আলাদা পতাকা ছিল, আলাদা জাতীয় সঙ্গীত ছিল, আলাদা ভাষা ছিল, রাষ্ট্রভাষা ছিল। ব্রিটিশ ভারত থেকে সম্পূর্ণ আলাদা ছিল তারা। তাদের আলাদা এয়ারপোর্ট ছিল, তাদের এয়ার পোস্টাল কোড আলাদা, তাদের এয়ার কোড আলাদা ছিল, তাদের আলাদা এয়ারলাইন্স ছিল, তাদের রাষ্ট্রীয় আলাদা ডাক বিভাগ ছিল, সবকিছু সম্পূর্ণ আলাদা ছিল। এর মধ্যে হায়দ্রাবাদ ছিল সবচেয়ে সমৃদ্ধশালী একটি রাজ্য। ধরা হয়ে থাকে যে হায়দ্রাবাদ ওই ব্রিটিশ ইন্ডিয়ার সবচেয়ে সমৃদ্ধশালী, সবচেয়ে ধনী রাজ্য ছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হায়দ্রাবাদের যিনি শাসক ছিলেন তিনি ছিলেন মুসলিম, কিন্তু হায়দ্রাবাদের শতকরা ৮০% মানুষ ছিল অমুসলিম। এবং হায়দ্রাবাদের রাষ্ট্রভাষা ছিল উর্দু। এবং ব্যাপারটা কিন্তু এমন না যে হায়দ্রাবাদ ১০০ বছর ধরে এই অবস্থায় আছে। হায়দ্রাবাদ কিন্তু সেই মুঘল আমল থেকে কিন্তু এরকম স্বাধীন সত্তা বজায় রেখে চলছিল, এবং মুঘলদের সাথে তাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। একসময় হায়দ্রাবাদের সমুদ্র বন্দর থাকলেও যখন ব্রিটিশরা হায়দ্রাবাদ ছেড়ে যায় বা ভারত ছেড়ে যায়, আরো ভালো করে বললে যখন ব্রিটিশরা ভারত ছেড়ে যায়, তখন হায়দ্রাবাদের কিন্তু কোনো সমুদ্র সৈকত ছিল না, সমুদ্র বন্দর ছিল না। যার কারণে হায়দ্রাবাদ কিন্তু বৈদেশিক লেনদেনের জন্য মূলত নির্ভরশীল ছিল ব্রিটিশ ইন্ডিয়া, এবং ব্রিটিশরা ইন্ডিয়া ছেড়ে যাওয়ার পর ইন্ডিয়ার এই কারণে যখন ব্রিটিশরা ভারত ছেড়ে যায়, তখন যখন হায়দ্রাবাদ সিদ্ধান্ত নেয় যে তারা ভারত বা পাকিস্তান কোথাও জয়েন করবে না, তারা স্বাধীন থাকবে, তখন তারা এই সমুদ্র সৈকতের বা সমুদ্র বন্দরের অভাব ফিল করতে থাকে, অনুভব করতে থাকে। সেজন্যই তারা ভারতের গোয়া প্রদেশ, কিন্তু ওই সময় ভারত যখন ব্রিটিশের আন্ডারে ছিল, ব্রিটিশ শাসনে ছিল, তখন কিন্তু গোয়া পর্তুগিজদের দখলে ছিল, এবং ব্রিটিশরা চলে যাওয়ার পরও গোয়া কিন্তু পর্তুগিজদের দখলে ছিল। এই জন্য নিজামী হায়দ্রাবাদ, যিনি হায়দ্রাবাদের নিজাম, তিনি চেয়েছিলেন গোয়াকে কিনে ফেলতে, পর্তুগিজ থেকে গোয়া কিনে ফেলতে, যাতে তাদের একটা সমুদ্র সৈকত চলে আসে, তাদের যাতে একটা সমুদ্রের সাথে একটা কানেকশন হয়, যাতে বৈদেশিক বাণিজ্য করতে পারে। সঙ্গে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু বারবার হায়দ্রাবাদের নিজামকে প্রলুব্ধ করতে থাকে যে আপনি যদি পাকিস্তানে জয়েন করেন, হায়দ্রাবাদ যদি পাকিস্তানে জয়েন করে, তাহলে আমি আপনাকে পাকিস্তানের প্রেসিডেন্ট বানাবো। কিন্তু মীর ওসমান আলী, যিনি ওই সময়কার নিজাম ছিলেন, নিজামে হায়দ্রাবাদ ছিলেন, তিনি সিদ্ধান্ত নেন যে হায়দ্রাবাদ পাকিস্তানেও জয়েন করবে না, ভারতেও জয়েন করবে। মজার ব্যাপার হচ্ছে ভারতে কিন্তু এই মীর ওসমান আলী খান তাকে কিন্তু অফার করেছিল যে তিনি যদি ভারতে জয়েন করেন, তাকে ভারতের প্রেসিডেন্ট করা হবে। তো তার সভাসদদের বা মন্ত্রী পরিষদের সবার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে মীর ওসমান আলী সিদ্ধান্ত নিলেন, আমরা যে ৪০০-৫০০ বছর ধরে স্বাধীন আছি, আমরা এখনো স্বাধীন থাকবো। কিন্তু ঝামেলা হচ্ছে ভারত তার পেটের মধ্যে এমন একটা শক্তিশালী রাষ্ট্র কখনোই মেনে নিবে না, এটাই স্বাভাবিক। হায়দ্রাবাদের আয়তন কিন্তু ছিল আমাদের বর্তমান বাংলাদেশের আয়তনের প্রায় দ্বিগুণ। তার মানে বোঝা যাচ্ছে একটা জায়ান্ট রাষ্ট্র ছিল হায়দ্রাবাদ। এবং হায়দ্রাবাদ যখন গোয়া কিনতে চাচ্ছিল, তখন কিন্তু ভারত আরো বেশি থ্রেটেন ফিল করছিল, কারণ গোয়া কিন্তু ছিল পাকিস্তানের সাথে সমুদ্র দিয়ে কানেক্টেড একটা জায়গা। এবং একই সঙ্গে নিজামী হায়দ্রাবাদ প্রথমবারের মতো অনুভব করলেন যে তার সেনাবাহিনীকে শক্তিশালী করা উচিত। তিনি জানতেন যে ভারত কখনোই তার পেটের মধ্যে এমন একটা রাষ্ট্রকে মেনে নিবে না। তিনি নেহেরুর প্রস্তাব সম্পর্কে জানতেন, তিনি নেহেরুর পরিকল্পনা সম্পর্কে খুব ভালো মতোই জানতেন। এই জন্য তিনি পাকিস্তানের সাথে বেশ কয়েকটা সামরিক চুক্তি করেছিলেন, যেগুলো ভারতের জন্য হুমকি স্বরূপ ছিল, ভারত নিজেদের জন্য হুমকি স্বরূপ মনে করছিল। ভারতের জন্য হায়দ্রাবাদে অনুপ্রবেশ করা খুব সহজ ছিল। এর মূল কারণ হচ্ছে হায়দ্রাবাদ কিন্তু ল্যান্ডলক কান্ট্রি, ভূবেষ্টিত বা ল্যান্ডলক কান্ট্রির দেশের সবচেয়ে বড় ডিমেরিট জায়গা যেটা বা নেতিবাচক জায়গা যেটা, সেটা হচ্ছে
যে একটা ল্যান্ডলক দেশে সকল ধরনের বাণিজ্য করতে হলে তার আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে একটা লিয়াজও মেনটেন করে করা লাগে। যেমন বর্তমান আফগানিস্তানের যত বৈদেশিক বাণিজ্য হয় তার প্রায় 90 থেকে 95% কিন্তু হয় পাকিস্তানের মাধ্যমে, এবং পাকিস্তানের দুইটা বন্দর দিয়ে, একটা হচ্ছে করাচি আর একটা হচ্ছে গোয়াদা। তেমনি সেই সময়কার হায়দ্রাবাদেরও কিন্তু ভারতের ভুবনেশ্বর এবং আরো দু একটা বন্দর ছিল, সেগুলো দিয়ে হচ্ছে তাদের বৈদেশিক বাণিজ্য করা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হায়দ্রাবাদ কিন্তু পুরোপুরি বেষ্টিত ছিল একটা দেশ দ্বারা, ভারত দ্বারা। এটা হচ্ছে আরো বড় একটা তাদের উইক পয়েন্ট ছিল। যেমন পৃথিবীর অনেকগুলো ভূমি বেষ্টিত দেশ আছে, তার মধ্যে একটা হতে পারে মঙ্গোলিয়ার কথা চিন্তা করতে পারেন। মঙ্গোলিয়া কিন্তু শুধু একটা রাষ্ট্র দ্বারা প্রভাবিত নয়, মঙ্গোলিয়ার দুই পাশে দুইটা সুপার পাওয়ার আছে, রাশিয়া এবং চায়না। ঠিক তেমনি ভুটানের কিন্তু দুই পাশে ভারত এবং চীন আছে, নেপালের দুই পাশে ভারত এবং চায়না আছে। আফগানিস্তানের কিন্তু আশেপাশে অনেকগুলো দেশ আছে, যদিও তাদের বৈদেশিক বাণিজ্য পাকিস্তানের মাধ্যমে মূলত হয়ে থাকে, বাট স্টিল তাদের আশেপাশে কিন্তু আরো অনেক অপশন আছে। কিন্তু হায়দ্রাবাদের কাছে কোনো অপশন ছিল না, এটা ছিল তাদের সবচেয়ে উইক পয়েন্ট। তার মানে কি, হায়দ্রাবাদকে যদি অস্ত্র শস্ত্র বোঝাই করে জাহাজ আনতে হয়, সেটা আনতে হবে ভারতের কোনো না কোনো বন্দর দিয়ে। তার কারণে খুব সহজে কিন্তু ভারত জেনে যাচ্ছিল যে হায়দ্রাবাদ কি কি অস্ত্র আনছে পাকিস্তান থেকে। হায়দ্রাবাদে ভারতের আগ্রাসনের প্রথম সূচনা হয় একটা কমিউনিস্ট বা সমাজবাদী আন্দোলনের মাধ্যমে, এবং এই আন্দোলনকে বলা হয় তেলেঙ্গানা বিদ্রোহ। খুবই মজার ব্যাপার হচ্ছে, হায়দ্রাবাদের রাষ্ট্রভাষা যদিও বা উর্দু, হায়দ্রাবাদের ম্যাক্সিমাম মানুষ, সর্বোচ্চ বেশিরভাগ মানুষ কথা বলতো তেলুগু ভাষায়। এখন তেলুগু ভাষা ওই সময় রাষ্ট্রভাষা হোক, এটাই চাচ্ছিল হচ্ছে তখনকার আন্দোলনকারীরা, যারা কমিউনিস্ট আন্দোলন করছিল। এই জন্যই এই আন্দোলনকে বলা হয় তেলেঙ্গানা বিদ্রোহ। এবং এই বিদ্রোহ দমনের জন্য হায়দ্রাবাদের নিজাম একটা স্বেচ্ছাসেবী বাহিনী গঠন করে, অর্থাৎ যে বাহিনী কোনো বেতন থাকবে না, কোনো ধরনের, অর্থাৎ যে বাহিনী সম্পূর্ণভাবে